সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। একদম মানে পলিটিকারে বলে এরকম পোল্টি এবারের অলিম্পিক্স হচ্ছে, আপনারা সবাই জানেন প্যারিস অলিম্পিক্স, সেখানে যে ডাইভিং হয় পোল্টি মারতে মারতে নিচে পড়ে, ওখানটায় আসলে ড্রাইভাররা দিতে পারে নাই। একাধিক মামলার প্রস্তুতি চলছে বা একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের হতে পারে। অবশেষে গ্রেফতার হলেন সাকিব আল হাসান। দক্ষিণ সুনামগঞ্জের ধীরাই থেকে তাকে গ্রেফতার করে র্যাব। বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আটক করেছে র্যাব। দুপুরে সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রণশ্রী গ্রাম থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ দলের ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রণশ্রী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সাকিব আল হাসান সহ অন্যদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত 2 বছরের জন্য জেলখানায় যাচ্ছে সাকিব আল হাসান। সরাসরি গ্রেফতার করা হয়েছে তাকে। একটা খুশির খবর, একটা পুলিশ বাহিনী ছাড়া দেশ চলতে পারে না, কোনোভাবেই পারে না। শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে, এটা গলার কাটা। গলার কাটা এই কারণে, এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশদাতা। এখন গণহত্যার নির্দেশদাতা বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না। তাহলে ভালোভাবে যদি না নেয়, তাহলে ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন হবে। দর্শক, অবশেষে কি সত্যি হতে চলেছে মার্কিন রাষ্ট্রদূতের সেই ভবিষ্যৎবাণী? তিনি কিন্তু বলেছিলেন ডক্টর ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশে তৃতীয় একটি দল গঠন হবে, যেমনটি 1/11 সময় ডক্টর ইউনূস গঠন করতে চেয়েছিল। তবে কি এখন সেটি হতে চলেছে? দর্শক, যদিও সমন্বয়করা বলেছে ডক্টর ইউনূসকে তারা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেখতে চায়, তবে তাদের এই ধারণাটি বা তারা যেটি চাইছে সেটা কি সঠিক হওয়া সম্ভব, বা ডক্টর ইউনূস কি সত্যি সত্যি তৃতীয় একটি দল গঠন করতে পারবে? দর্শক, সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসানকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন, যেখানে তার ঠিক কি শাস্তি হতে পারে এবং তিনি ঠিক বর্তমান সময়ে কি করতে চলেছেন। যেহেতু তার দল আওয়ামী লীগ সরকার এখন এই মুহূর্তে পালিয়ে আছে, সেহেতু তার অবস্থা ঠিক কি করুণ হতে পারে সেটিও জানবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরো একটি বিষয় জানতে চলেছেন, যেহেতু বাংলাদেশে নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে, সেহেতু পুলিশ বাহিনীর অনেকেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। সেহেতু এখন বাংলাদেশের মানুষের ঠিক কি করণীয় সেটি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছেন ডক্টর জাহিদুর রহমান। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত থেকে ভারতের সাংবাদিক বলছে যে শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে, এটা গলার কাটা। গলার কাটা এই কারণে, এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশদাতা। এখন গণহত্যার নির্দেশদাতা বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না। তাহলে ভালোভাবে যদি না নেয়, তাহলে ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন হবে। তো এই রিপোর্টেই বলা হচ্ছে যে তাহলে কি হবে, ভারত সরকার চাইছে যে শেখ হাসিনা যোগাযোগ করে নতুন কোন দেশে চলে যাক, অর্থাৎ কোন রাজনৈতিক আশ্রয়। কিন্তু এখন পর্যন্ত কোন দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় মেলেনি, এবং না মেলার একটি কারণ হচ্ছে যে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশের 2টি মিশন আছে। 2টি মিশন থেকে শেখ হাসিনার ছবি তারা নামিয়ে ফেলেছে, এবং তারা এখন শেখ হাসিনাকে ওন করে না। ফলে শেখ হাসিনাও তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা অ্যাভয়েড করছে। এমনকি এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে কোথায় আছে সেটি ভারতীয় কর্তৃপক্ষ বলছে না। প্রথমে চিন্তা করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও চাইছিলেন কলকাতায় তিনি থাকবেন, কিন্তু পরে ভারত সরকার দেখেছে যে কলকাতায় যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হয়েছে, তাতে মানুষ তার অবস্থান যখন নাকি জানবে যে শেখ হাসিনা অমুক জায়গায় আছে, তাহলে সেখানে বিপুল বিক্ষোভ হবে। সেই কারণে তাকে নয়াদিল্লিতে এনেছে, এবং নয়াদিল্লিতে যে কোথায় আছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সহ অন্য বাকি কেউ জানতে পারছে না। এমন একটা সেফ জোনে, বলা হচ্ছে একটা সেফ জোনে, অর্থাৎ একটা গৃহ অন্তরীণ অবস্থার মধ্যে আছে। এবং ভারত চাইছে যে শেখ হাসিনা খুব দ্রুত বেগে এই ভারত ত্যাগ করুক, কেননা ভারতের এখন মূল লক্ষ্য হচ্ছে নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। সেই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শেখ হাসিনা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ নতুন সরকার স্বাভাবিকভাবেই এটি ভালোভাবে নেবে না। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যার একটি বিচারের সম্মুখীন হওয়ার কথা দেশে এবং বিদেশে, তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটা বাংলাদেশের নতুন সরকার কোনোভাবে ভালোভাবে নেবে না। এটা ভারত
ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এই কারণেই বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই হচ্ছে পরিণতি। তার 15টা বছর শাসন টিকিয়ে রাখার জন্য সে ভারতের কে কি দেয়নি, কি করেনি এবং কি ধরনের নতজানু আচরণ। 1 মাসের মধ্যে 2 দফা গেছে সে ভারতে। প্রথম দফায় হচ্ছে মোদির হচ্ছে শপথ অনুষ্ঠানে, দ্বিতীয় দফায় তার কয়েকদিন পরে আবার গেছে হচ্ছে রাষ্ট্রীয় সফরে। এই ধরনের মানে নতজানু একটা নীতি, ভারতমুখী একটা নীতি, যে নীতির কারণে দেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মান সম্মান শেখ হাসিনা ভারতের কাছে একেবারে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতও কিন্তু তার প্রতি যে এখন কৃতজ্ঞ থাকবে, তাকে যে আশ্রয় দেবে, ভারতে রাখবে, সেটিও তারা চাচ্ছে না। এবং ভারত মনে করে যে সে দ্রুত যাতে চলে যায় এবং সেটি তাদের প্রত্যাশা, চলে যাওয়ার মধ্য দিয়ে ভারত এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন, একদম মানে পলিটিকারে বলে। এরকম পোল্টি এবারের অলিম্পিক্স হচ্ছে, আপনারা সবাই জানেন প্যারিস অলিম্পিক্স, সেখানে যে ডাইভিং হয়, পোল্টি মারতে মারতে নিচে পড়ে, ওখানটায় আসলে ড্রাইভাররা দিতে পারে নাই। যেরকম পোল্টি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কালচারে চলছে, এবং সেই পোল্টির অংশ অলরাউন্ডার যেহেতু সাকিব আল হাসান, তিনি তো সব পারেন, তিনিও কি হতে যাচ্ছেন কিনা, বিএনপিতে তিনি যোগ দিতে যাচ্ছেন কিনা, এরকম একটা আলোচনা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই বিষয়ে আলোচনা করতে চাই। এবং একই সাথে একাধিক মামলার প্রস্তুতি চলছে বা একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের হতে পারে, এরকম একটা আলোচনা যথেষ্ট পরিমাণে রয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার, যিনি ফিক্সিং এ নাম লিখিয়েছেন, যিনি ফিক্সিং এর প্রস্তাবের তার সাথে যে কথোপকথন, দীপক আগারওয়াল একজন ফিক্সার, একজন জুয়ারি, সেটা তিনি তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মুছে ফেলেছেন। আমরা এখনো জানতে পারি না যে সাকিব আল হাসান সেখানে কি করেছেন। 1 বছর নিষিদ্ধ ছিলেন, নিষেধাজ্ঞা যখন তাকে দেয়া হবে তার আগ মুহূর্তে তিনি সকল ক্রিকেটারকে নিয়ে বিসিবির বিপক্ষে একটা আন্দোলনে নামলেন, সমতা, বৈষম্য রোধ, এরকম টাইপের কিছু একটা, যেন ফোকাসটা তার দিকে যায়। সাকিব আল হাসান চট্টগ্রামের একজন ইউটিউবার আছে, এখন মনে হয় আপনারা তাদের খুব একটা পছন্দ করেন না, এফ দিয়ে নামটা ভুলে গেছি, ওই টাইপের কেউ একজন, তালে তালে আসলে তাল মেলায়। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ফিক্সিং এ অভিযুক্ত হলেন, নিষিদ্ধ হলেন, কিন্তু ওই আন্দোলনটার কারণে সবাই তাকে অনেক অনেক বড় মনের মানুষ ভাবা শুরু করলো। এবারে যে ছাত্র আন্দোলন, সেখানটায় সাকিবের রূপটা আমরা একদম ক্লিয়ারলি দেখেছি। শিক্ষার্থীরা মরছে, পুলিশ মরছে, সাধারণ জনতা মরছে, শিশু মরছে, বাবার কোল খালি হচ্ছে, সন্তানের পিতা না ফেরার দেশে চলে যাচ্ছে, একটা ফেসবুক স্ট্যাটাস শুধুমাত্র তার এমপিত্বের পদ ধরে রাখার জন্য এই সাকিব আল হাসান দেন নাই। অথবা সাধারণ জনতা যাদের হয়তো মুগ্ধের মতো 10-15 বোতল পানি কেনার সামর্থ্য, এর বাইরে তাদের সামর্থ্য নেই, সাকিবের সেই পোস্ট কিনতে পারেনি দেখে সাকিব আল হাসানের মন গলেনি। মানুষ মরে যাচ্ছে তার দেশে, মাগুরাতেও তো মোটামুটি 8-10 জন মারা গেছে, সাকিব আল হাসান এটা নিয়ে বোধোদয় হয় নাই। এখন সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন, সেই আলোচনাটা হচ্ছে, এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কেন, মামলার আলোচনাটা আসলে কেন হচ্ছে। বিএনপি প্রসঙ্গে আমি একটু পরে আসি, তার আগে একটু মামলা সংক্রান্ত আলোচনা করি। একটু আগে বলছেন যে ফিক্সার সাকিব, এই সাকিব আল হাসান আমরা জানি যে শেয়ার বাজারে তিনি তার এক প্রিয় বন্ধুর সাথে বিনিয়োগ করেছেন, এত তড়িঘড়ি করে বিনিয়োগ করেছেন, এত তড়িঘড়ি করে বড়লোক হওয়ার তার পরিকল্পনা ছিল, যে কারণে মানে আমার বাবার নাম কি, বা ভাই আপনারা যারা আমাকে শুনছেন, সাকিব ফ্যান অনেকে আমাকে শুনছেন এই মুহূর্তে, যারা আমাকে গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি ভাই আপনার বাপের নাম কোথাও ভুল লিখবেন? সম্ভব? তিনি তার ওই যে বন্ধু, সেই বন্ধুর বাপের নাম নিজের বাপের নামে জায়গা দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। সেটা তো এক ধরনের ধরা খাওয়া। এভাবে তিনি কট খেলেন। আতিফ আজম ভাই এই রিপোর্টটা করেছিল, আমাদের প্রিয় আতিফ ভাই। এবং শেয়ার বাজারে গিয়ে তিনি, অন্যরা তো সর্বশান্ত হয়ে যায়, স্টক এক্সচেঞ্জের সামনে সারাদিন তারা অপেক্ষা করে, যারা অন্য প্রফেশনে থাকে সারাদিন মোবাইলটা খুলে রাখে, গুতাগুতি করে। সাকিবের বড়লোক হতে বা শেয়ার বাজার থেকে মুনাফা তুলে আনতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ তিনি ব্যাকডোরটা ভালোভাবেই নক করেছিলেন, সেটা একটা। সাকিব আল হাসান বিনা অনুমতিতে গোল্ডের ব্যবসায় নেমেছিলেন, ইউ অল নো। এখানটাও সাকিব আল হাসান বেঁচে গেছেন। এবং সাকিব আল হাসানকে একসময় দুর্নীতি দমন কমিশনের দূত বানানো হয়েছিল, এটা সবচেয়ে অবাক করা একটা ব্যাপার। আমরা বিসিবি নিয়ে অনেক বেশি আলোচনা করি, বাতাবি লেবু, এই অনেক কিছু, অনেক ধরনের সমালোচনা আমরা করি, ঠিক আছে। সাকিব আল হাসানকে এই যে দুদকের যে অ্যাম্বাসেডর বানানো হলো, একজন ফিক্সারকে, শাস্তিপ্রাপ্ত ফিক্সারকে, এটা কি কোনোভাবে ঠিক হয়েছিল? আশকারা দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে, বছরের পর বছর ধরে আশকারা দেওয়া হয়েছিল, এবং তিনি এগুলো করেছিলেন। পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামির সাথে তিনি তার কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করেছেন। আপনি জানবেন না আপনি কার সাথে লেনদেন করছেন। সো চিংড়ি ঘের সেখানটায় সাকিব আল হাসান যে শ্রমিকরা রয়েছে তাদেরকে তাদের পাওনাটা ঠিকভাবে বুঝিয়ে দেননি। মানব পাচারের সাথে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ফিয়াস্তা জড়িত ছিল। অনেক মামলা ভাই, অনেক মামলা, এবং প্রত্যেকটাই ভয়াবহ। সেগুলোর মোটামুটি একটা প্রিপারেশন প্রতিপক্ষরা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যখন এসব প্রসেস শুরু করবে, নেয়ার একটা অবস্থায় রয়েছে। দুর্নীতি দমন কমিশন নিশ্চয়ই এবার এই ব্যাপারগুলোতে তাকাবে। বিএনপি থেকে সাকিব যোগ দিচ্ছেন, এই আলোচনা করবো। তার আগে আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আপনারা কয়েকদিন ধরেই টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখতেন এবং এটা বিরক্ত হয়ে গেছেন, এ দেন না, এ দেন না, এ দেন না, দেন না, কি যেন এরকম কিছু একটা বলে সাকিব আল হাসান। এটা ইন্ডিয়া গিয়ে বিজ্ঞাপনটা করেছেন সাকিব আল হাসান। বিজ্ঞাপন দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছে। এখন সাকিব আল হাসানকে আর আমরা পাই না। সাকিব আল হাসানের বিজ্ঞাপন টেলিভিশন এখন আর চলে না। তার মানে সাকিব আল হাসানের যে ব্র্যান্ড ভ্যালু, সাকিব আল হাসান ক্রিকেটকে পুঁজি করে ক্রিকেটের দিকে না তাকিয়ে দিন শেষে বিজ্ঞাপনটাকে আসলে তার মূল প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছিলেন,
সেই ব্র্যান্ড ভ্যালু এখন তলানির দিকে। সাকিব আল হাসানের সেই ব্র্যান্ড ভ্যালুর জায়গাটা এখন আগের মতো নাই। বাংলাদেশে কোনো টেলিভিশনে এখন সাকিব আল হাসানের বিজ্ঞাপন প্রচারিত হয় না। সেই তিনি বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হতে চান। তিনি কি আসলে বিএনপিতে যোগ দিচ্ছেন? এখন পর্যন্ত যে খবর, যে সাকিব যেভাবেই হোক বাংলাদেশে তার যে সম্পদ এবং বাংলাদেশে সাকিব যেসব অনিয়ম করেছেন বছরের পর বছর ধরে, সেগুলোকে কোনোভাবে যদি পাশ কাটিয়ে তিনি তো আর বাংলাদেশে থাকবেন না। বাংলাদেশে থাকবেন না, ওই সাফারি যখন দেখতে যান, বাংলাদেশে যখন রাস্তায় লাশ পড়ে তখনই বোঝা যায়। এগুলোকে যদি তিনি পাস করে নিয়ে যেতে পারেন, সেটার জন্য যা করার দরকার তিনি চেষ্টা করবেন, যা করার দরকার তিনি চেষ্টা করবেন। এবং আপনাদের লাস্ট একটা নিউজ দিয়ে এই আলোচনাটা শেষ করব। বাংলাদেশে সাকিব আল হাসান সহসা ফিরছেন না। আপনারা দেখেছেন অনেকে গ্রেফতার হচ্ছে, এবং সাকিব আল হাসান যেই ধরনের এলিগেশন ক্যারি করছে, নাম্বার 1 যেটা হচ্ছে আইনিভাবে দেখা হবে হয়তো, এবং একই সাথে সাকিব আল হাসান যে পরিমাণ তরুণ প্রজন্মকে একটা সময় বিভ্রান্ত করেছেন, তারা যখন আক্রান্ত হয়েছেন ঠিক তখন তারা বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসান আসলেই যাই করেছেন শুধু তার জন্য করেছেন, আর কারো জন্যই করেননি, কেউ তার কনসার্ন না। তাদের মধ্যে সাকিবের প্রতি যে বিদ্বেষ, ঘৃণা তৈরি হয়েছে, তারা যেভাবে বিব্রত হয়েছে, সত্যি কথা তাদের আইডলের এই কর্মকাণ্ড দেখে, এটাও সাকিব আল হাসানকে সেই গাট ফিলিং দেয় না যে তিনি বাংলাদেশে পা রাখবেন। বাংলাদেশের যে পাকিস্তানের বিপক্ষে আপকামিং সিরিজ, সেখানটায় কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে সাকিব আল হাসান খেলছেন, সাকিব আল হাসান এভেলেবেল, প্র্যাকটিস শুরু করবেন। সাকিব আল হাসান হয়তো সেই সিরিজে থাকছেন না বা থাকবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা রিফরমেশন হবে, এবং এরকম একজন ক্রিকেটারকে আমাদের ফলের থেকে, আমরা সাকিবের কারণে অনেক ভালো ফল করে ফেললাম, সেটার থেকে আমার কাছে মনে হয় দায়বদ্ধতার জায়গাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দেওয়া উচিত। কেউ যদি বাংলাদেশের সবকিছুর ঊর্ধ্বে নিজেকে মনে করে, সেটা বিশাল ভুল। বাংলাদেশি ক্রিকেট কারো বাপের না। সার্জিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম যে আসলে কি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে কোন একটা নতুন রাজনৈতিক দল, বিএনপি বলতে জামাত বা তাদের অঙ্গ সংগঠন, অথবা আমরা পরিচিত জাতীয় পার্টি বা আরো যে দলগুলো আছে, এদের বাহিরে নতুন একটা দল চায় যেখানে কোনো পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, যেখানে নেতার ছেলেই নেতা হবে। বিষয়টা তা না, দাদা বাবা চাচা কেউ নেতা ছিল, সেই সুবাদে আমি এখন আবার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজপথে নামা যাব। এবার এটা বিএনপির নেতাকর্মীরা হোক, আওয়ামী লীগের নেতাকর্মীরা হোক, ক্ষমতার পালাবদলে এই দৃশ্যায়ন সারা বাংলাদেশের মানুষ দেখেছে। সার্জিসা যে কথাটা বলতে চাচ্ছে যে একটা সরকার যখন পতন হয় অথবা নির্বাচনে পরাজিত করে, নতুন সরকার আসলে আবারও ঠিক আগের সরকারের মতনই তাদের দলীয় নেতাকর্মীরা ভাঙচুর, লুটপাট, দুর্নীতি এবং কি প্রশাসনকেও ওই রাজনীতিকরণ, পুলিশকে রাজনীতিকরণ, সিস্টেমের ভিতরে দুর্নীতিবাজ ঢুকান, সিন্ডিকেট তৈরি করানো, এগুলা আসলে বাংলাদেশে কিন্তু ঘটে। এটাই বাস্তবতা। আমরা স্বাধীনতার 53 বছরের ইতিহাসে এইটাই কিন্তু বাস্তব। এখন সার্জিসদের যে বক্তব্য, ইতিমধ্যে আপনারা নিশ্চয় সকলে জেনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান হবেন, এটা যারা ভাবছেন এটাও কিন্তু ভুল। আপনি তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বিশ্লেষণ করেন, ডক্টর ইউনূসের ইস্যুতে পশ্চিমা বিশ্ব যেভাবে শক্ত প্রটেস্ট করেছে, পাশাপাশি 111 সরকারের সময় ডক্টর ইউনূস কিন্তু নির্বাচনের কথা ভাবছিলেন, সেইখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে একটা বড় ধরনের দূরত্ব হয়েছিল। আর সেই দূরত্ব থেকে আজকের এই পথচলা ফাইনালি মাত্র 3 দিন আগেও ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার ছিল যে আবার নির্বাচন আসবে, নতুন একটা রাজনৈতিক দল আসবে। মার্কিন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা বলছিলেন বাংলাদেশের মানুষ একটা তৃতীয় রাজনৈতিক শক্তি চায়। পরিবারগত যে রাজনীতি, যেটা আমরা দেখে আসছি, পীরের ছেলে পীর, এই জায়গাটা সব জায়গায় আছে। তারপর হচ্ছে নেতার ছেলে নেতা, মানে এই যে পরিবারতন্ত্র রাজনীতি, বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাজনীতিটা দুইটা পরিবারের মধ্যে আটকে গেছে। সেখান থেকে বের হইয়া কোনো নতুন তৃতীয় শক্তিকে জনগণ কি খাবে? আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমি যতগুলো পোস্ট দেখছি সমন্বয়কদের দেখেন, এখানে যারা ছাত্র আছে, ছাত্র নর্মালি যারা এই আন্দোলনটাকে আজকের দিনে নিয়ে আসছে, তারা ভাবছে এই মাঠটা তৈরি করেছি আমরা। এখন এই মাঠটার কোনো অপব্যবহার কোনো রাজনৈতিক দল করুক সেটা চায় না। মানে অলিখিতভাবে তারা এই মুহূর্তে সারা বাংলাদেশে, আমরা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, এক একজন আবার এক এক ভাইয়ের প্রচারণায় ব্যস্ত হয়েছেন। আমার এলাকার ঘটনায় বলি, সেখানে 2-3 জন বড় বড় নেতা আছেন বিএনপির, তাদের নেতাকর্মীরা আবার পোস্টার ব্যানার ভাইকে দেখতে চাই, অথবা বিভিন্ন ধরনের প্রচারণা তারা চালাচ্ছেন। এখন এগুলো দেখা শুধু তো আমি দেখছি না, আপনি নিশ্চয়ই আপনার ফেসবুকে দেখছেন। আবার ধরেন সারা বাংলাদেশে যে ভাঙচুর, জ্বালাও পোড়াও বা বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে, প্রতিশোধের জন্য মানুষের মধ্যে রাগ ছিল, গোসা ছিল, কিন্তু এগুলো যেন না হয় সেই জন্য আসলে বিকল্প ব্যবস্থা কি? তৃতীয় একটা শক্তি, যেই শক্তি আসবে তাদের মধ্যে কারোর সাথে কোনো দুশ্মনী নাই, তাদের সাথেও কারোর দুশ্মনী নাই। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি চলবে তারুণ্য নির্ভর। সেখানে যে সেক্টর আছে প্রশাসন টু এ টু জেড, সেখানে তারা ব্যাপক রদবদল চায়। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা মেয়াদটা কতদিন হবে সেটা কেন ঘোষণা করে যে জানেন? প্রত্যেকটা সেক্টরে, ডিপার্টমেন্টে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় যেই সকল লুটেরা, ডাকুরা এতদিন যাবত রাষ্ট্রকে লুট করছে, দালালি করছে, পাশাপাশি ধরেন কি বলা যায় আওয়ামী লীগ সরকারের সাথে সক্ষতা করে সেগুলোর ফায়দা লুটছে, লাইক মতিউর, নিজা, বেনজির অথবা আরো যারা আছেন তাদের মতন, তাদেরকে এই সিস্টেম থেকে চিহ্নিত করে প্রত্যেকটাকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে। এখন বাংলাদেশের অতীত ইতিহাস বলে একটা সরকারের পর আরেকটা সরকার আসে, এসে এই সরকারের যে নেতাকর্মীরা তারা আবার লুটপাট শুরু করে, সিন্ডিকেট শুরু করে, সিএনজির চাঁদা দাবি করে, এবার সিন্ডিকেট তৈরি হয়, তারপর হোস্টেলগুলো দখল হয়, এক দলকে মাইরা পিট আরেক দল বের করে, আবার কালের বিবর্তনে যখন রাজনীতি ঘুরে, আবার ওই আগের টিম পরের টিমরে পিটায়, মাইরা ফেলে, প্রশাসন পড়ে বিপদে। আজকে সব জায়গায় কিন্তু এই দৃশ্যেরই একটা
প্রি ট্রেইলার সারা বাংলাদেশ দেখছে। এতে আমজনতা যারা, দল আমরা সবাই করি এই দেশে, এটা গণতান্ত্রিক দেশ, সবাই দল করি, কিন্তু এই যে সহিংস কর্মকাণ্ডকে সাপোর্ট করা অথবা এগুলার পক্ষে যে না আওয়ামী লীগ করছে এখন বিএনপির তারা করলে আর দোষ কি, তো আওয়ামী লীগ তো এতদিন এটাই বলছে বিএনপি করছে আর আমরা করলে দোষ কি, এই যে পাল্টাপাল্টি বক্তব্য এগুলো থেকে বের হয়ে আসতে চায় সার্জিসের মতন এই নতুন সমন্বয়করা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে। আল্লাহ হাফিজ।